নমস্কার প্রিয় দর্শক, বন্ধু ও গুণগ্রাহীরা। আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। আমার আগের ভিডিওটি যারা দেখেছেন, অর্থাৎ জীবনের জলছবি পর্ব 21, যারা লাইক করেছেন, কমেন্ট করেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আলাদা আলাদা করে তাদের নাম উল্লেখ করলাম না। আর আমার এই প্রতিবেদনটি আমার ফেসবুক পেজেও আপনারা দেখতে পাবেন। ইউটিউবে আমার এই প্রতিবেদনে আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, তাহলে উৎসাহ বাড়ে। লাইক করুন, শেয়ার করুন। বন্ধুরা, আজ আমার এই প্রতিবেদনের সঙ্গে শেষে একটা ভুল সংশোধন করার আছে, সেটা আমি পরে করব। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা ইতিহাস নির্ভর। আমাদের বাঙালিদের শুধু নয়, ভারতীয় ইতিহাস কিভাবে বিকৃত করা হয়েছে, কিভাবে সেগুলোকে নষ্ট করা হয়েছে, তারই একটা ছবি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এবং এই ইতিহাসের যে বিকৃতি হয়েছে সেগুলো ইচ্ছাকৃত হবে। ভারতীয়দের, বাঙালিদের বা বিভিন্ন প্রদেশের যে সমস্ত মানুষ আছেন তাদের হীন প্রতিপন্ন করার জন্য। বন্ধুরা, ছবিতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি পদ্মভূষণ নারায়ণ চক্রবর্তী। আর্সেনিক নিয়ে গবেষণা করেছেন, আর্সেনিক দূষণ নিয়ে গবেষণা করেছেন এবং পদ্মশ্রী প্রাপ্ত, আগেই বলেছি। তার একটি আলোচনা চক্রে তিনি উল্লেখ করেছেন যে কেমনভাবে বাংলার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। তার কথায় আমরা জানি লক্ষণ সেন যখন গৌড় সম্রাট, তিনি বাংলার শেষ স্বাধীন সম্রাট। বখতিয়ার খিলজি মাত্র ৮ অশ্বারোহী নিয়ে নাকি তার বাংলা বিজয় করেছিলেন এবং লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন নবদ্বীপ ছেড়ে। এটি তার মতে ইতিহাসের বিকৃত তথ্য। ঘটনাটা যখন ঘটে তখন এই ইতিহাস লেখা হয়নি। এই ইতিহাস লেখা হয়েছিল বখতিয়ার খিলজির তথাকথিত বাংলা বিজয়ের ৬০ বৎসর পরে মিনহাজ দ্বারা। আমরা বাংলা বিজয়ের এই তথ্য মিনহাজের লেখা থেকেই জানতে পারি, কিন্তু সেটা যে মিনহাজ নিজে কিন্তু সেই যুদ্ধে ছিলেন না। তথ্য বলে বখতিয়ার খিলজি বাংলায় প্রবেশ করেন আনুমানিক ১২০২ থেকে ৩ খ্রিস্টাব্দের মধ্যে। তিনি জঙ্গল পথে বিহার থেকে
এখানে প্রবেশ করেছিলেন। তার সঙ্গে নাকি অষ্টাদশ অশ্বারোহী ছিল, কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে তার সঙ্গে তার চেয়েও বেশি ছিল। লক্ষণ সেন তখন নবদ্বীপে বিশ্রামরত। তার আসল রাজধানী নবদ্বীপ ছিল না, তার রাজধানী ছিল বিক্রমপুর। নবদ্বীপে বখতিয়ার খিলজির দ্বারা হিন্দুদের রক্তপাত এড়াতে তিনি তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বিক্রমপুর চলে গিয়েছিলেন। এটি পলায়ন নয়, যুদ্ধের ভাষায় রিট্রিট। 11 মাস পরে তিনি আবার ফিরে আসেন। যাবার সময় নবদ্বীপে রেখে যান তার বড় এবং মেজ ছেলেকে। তাঁরা 11 মাস ধরে বখতিয়ার খিলজিকে বিব্রত রেখেছিলেন, যার ফলে বখতিয়ার খিলজি কখনোই নবদ্বীপে কোনো ধ্বংসলীলা চালাতে পারেননি। কথিত আছে যে লক্ষণ সেন তার অশীতিপর বৃদ্ধ, তখন তিনি সেই সময় বর্ষা চালিয়ে বখতিয়ার খিলজি দিকে বর্ষা ছুঁড়ে মারেন এবং ফলে তার হাতের পাঞ্জা দুটুকরো হয়ে যায়। বখতিয়ার খিলজি ঘোড়ার থেকে নেমে দৌড়ে ইয়া আল্লাহ বলে ছুটে পালান। পরবর্তীকালে তিনি কামরূপের মধ্য দিয়ে পৌঁছান তিব্বতে। সেখানে নানা লুটপাট করে ফেরার পথে তিনি আহত হন এবং তখন তার সেনাপতি তার মুণ্ডচ্ছেদ করে। লক্ষণ সেনের তথাকথিত পলায়ন ছিল রিট্রিট, যুদ্ধের একটা বিশেষ অঙ্গ। ইন্ডিয়ান স্টাডি সার্কেল থেকে সম্প্রতি একটি পুস্তক বেরিয়েছে, তাতে এই নারায়ণ বাবু নানা তথ্য তুলে প্রমাণ করেছেন যে বঙ্গ বিজয়ের কাহিনীটি অনেকটাই কাল্পনিক। লক্ষণ সেন ভীতু ছিলেন না। তিনি তার পিতা বল্লাল সেন এবং ঠাকুরদাদা বিজয় সেনের আমলে 19টি যুদ্ধে অসম সাহসিক যুদ্ধ পারদর্শিতা দেখিয়েছিলেন। তার কলিঙ্গ বিজয়ের কথাও জানা যায়। তাই আমরা লক্ষণ সেনকে কখনোই ভীতু বলতে পারি না। যাই হোক বন্ধুরা, এইরকমভাবে ইতিহাসের অনেক তথ্যই নূতনভাবে উঠে আসছে, যেগুলো আমাদের চিন্তা করে দেখা দরকার। আর আমি যে বেঙ্গল স্টাডি সার্কেলের কথা বললাম, উৎসাহী দর্শকেরা সেখানে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমার গত পর্বে অর্থাৎ জীবনের জলছবি 21-এ আমি এই ছবিটি দিয়ে বলেছিলাম এটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের এক পার্শ্ব দেবতার মূর্তি। এটি আসলে একটি অর্ধনারীশ্বর। দেখুন, বাঁ পায়ে নূপুর পরা আছে, ডান পায়ে নেই। এছাড়াও মূর্তির অর্ধনারীশ্বর রূপটি আপনারা স্পষ্টত দেখতে পাবেন। বাম দিকের অঙ্গ নারীর আর ডান দিকের অঙ্গ পুরুষের। এই ভুলটি আমাকে ধরিয়ে দিয়েছেন আমার এক ভ্রাতৃপ্রতিম স্নেহের পাত্র রবিশঙ্কর সেনগুপ্ত।
তাকে ধন্যবাদ। আপনাদের এই তথ্যটি জানালাম। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ তাতে আমি নতুন নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহ পেয়ে থাকি। আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।